আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর 5th ক্লাস, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যে ক্লাসে আমরা রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা করব। তো রিকনসিলিয়েশন হচ্ছে আমরা অ্যাজ এন বুক কিপার আর অ্যাকাউন্টেন্ট হিসেবে সব থেকে বেশি কাজ করে থাকবো। ফাইবার, আপওয়ার্ক বলেন বা যে কোনো মার্কেট প্লেসে বলেন, সেটা হচ্ছে রিকনসিলিয়েশনের কাজ। ঠিক আছে, রিকনসিলিয়েশন। এখন এই রিকনসিলিয়েশন সম্পর্কে আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। ওকে, একটা আপনাদের সামনে আমি একটু স্লাইড দেখাবো। ওকে, রিকনসিলিয়েশন এন্ড ব্যাংক কানেক্ট উইথ কুইক বুকস। এখন রিকনসিলিয়েশন করার দুইটা ওয়ে। প্রথমত হচ্ছে, যদি আপনার ক্লায়েন্ট সে যদি কুইক বুকসে ব্যাংকটাকে কানেকশন করে রাখে, এটা একটা ওয়ে। এখন বাংলাদেশ ছাড়া অন্যান্য বহির্বিশ্বের সকল দেশেরই ব্যাংকগুলা, রিনাউন্ড ব্যাংকগুলা কুইক বুকস বা জেরো যে কোনো সফটওয়্যারের সাথে তারা কানেক্টেড। তো আপনি যখন রিকনসেল করতে যাবেন, যদি আপনার ক্লায়েন্ট সারা বছর কুইকবুকটাকে মেনটেন করে, তাহলে অবশ্যই কি আপনার রিকনসিলিয়েশনের সময় দেখবেন যে আপনার কুইকবুকসটা কানেক্টেড আছে এবং সেখানে ইনফরমেশন গুলা ব্যাংক থেকে অটোমেটিক্যালি কুইকবুকসে চলে আসে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে ক্লায়েন্ট গুলো আমরা পাই, সেগুলো হইতেছে তারা প্রজেক্ট বেসড হয়। যেমন তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য সাবস্ক্রিপশন দিয়ে কিনে, কুইক বুকসটা কিনে তারা কি করে, রিকনসিলেশন বলেন, ভ্যাট রিপোর্ট বলেন, রিপোর্ট জেনারেট বলেন, এই কাজগুলো তারা করায় আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে। তো আমরা দেখবো যে প্রথমত দেখবো হচ্ছে যে কিভাবে ব্যাংক কানেক্ট থাকলে কুইক বুকস এর কাজ কিভাবে হয়। আরেকটা হচ্ছে, যদি আপনার ম্যানুয়ালি হয় তাহলে কিভাবে করব আমরা। ঠিক আছে, তো আসেন আমরা প্রথমে যদি যাই কানেক্টিং ব্যাংক উইথ কুইক বুকস, মানে কুইক বুকস এর সাথে ব্যাংক কানেক্ট করার জন্য। ধরেন এখন আপনার মোবাইলে একটা অ্যাপস আছে, ইসলামী ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংকের, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা মার্কেন্টাইল এসআইবিএল ব্যাংকের অ্যাপ আছে। তো অ্যাপের সাথে আপনি যখন আপনার অ্যাকাউন্টের কানেকশন করতে যান, তখন তো কিছু জিনিস ইনফরমেশনের প্রয়োজন আছে, তাই না? প্রথমত কি, ব্যাংকের নাম, এটা তো দিতেই হবে, আমরা যেহেতু সফটওয়্যারে খুঁজবো, তাই না? তারপর নিড ব্যাংক ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ব্যাংকের অবশ্যই কি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। রেজিস্ট্রেশন কোড নাম্বার আসবে এসএমএস, ইমেল অথবা ভয়েসের মাধ্যমে। তারপর ইনপুট ভেরিফিকেশন কোড দিতে হবে লগ ইন করার জন্য। হুইচ অ্যাকাউন্ট ডু ইউ কানেক্ট, আপনি কোন অ্যাকাউন্ট কানেক্ট করতে চান। আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে, অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। ঠিক বাইরের দেশে চেকিং আছে, ক্রেডিট কার্ড, সেভিংস অ্যাকাউন্ট, এই ধরনের কার্ডগুলা বা এই ধরনের অ্যাকাউন্ট গুলো অ্যাভেলেবেল আছে। তো এরপরে সিলেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট, আপনাকে কোন চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেই চার্ট অফ অ্যাকাউন্টের আপনাকে প্রপারলি সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে স্টেটমেন্ট পিরিয়ড, আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ডাটা আপনি কুইক বুকসে আনতে চান, সেটা আপনি কাজ করতে হবে। ব্যাংক ট্রানজেকশন উইল অটোমেটিক্যালি আপলোড টু রিভিউ প্যানেল। এই যে উপরে যে কয়টা জিনিস আমি আলোচনা করলাম, এই কয়টা জিনিস আপনাকে দিয়ে ক্লায়েন্ট কোনোদিনও করাবে না। কারণ এখানে কি অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ডের ব্যাপার আছে, ভেরিফিকেশন কোডের ব্যাপার আছে, এটা কোনোদিনও আপনি করতে পারবেন না। এটা একমাত্র করার অধিকার ক্লায়েন্টের আছে। আপনার কাজ হবে এই যে যখন ট্রানজেকশন গুলো অটোমেটিক্যালি আপলোড হবে, এরপরে গিয়ে আপনার কাজ। ঠিক আছে, তো আসেন আমরা এগুলো স্টেপ গুলো একটু যদি দেখার চেষ্টা করি। এই যে দেখেন, প্রথমত হচ্ছে কি, ব্যাংকের নেমটাকে খুঁজতে হবে, তাই না? খুঁজে তারপরে হচ্ছে আপনার ব্যাংকের আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন কোড বা যেটা আমরা ভেরিফিকেশন কোড নামে জানি, সেই কোড নাম্বারটা যাবে। তারপর ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এরপরে আপনাকে অ্যাকাউন্টের নেম সিলেক্ট করে দিতে হবে, কোন অ্যাকাউন্ট। তারপরে হইতেছে এরপরে কি করতে হবে, আপনাকে ডেট সিলেক্ট করে দিতে হবে, আপনি কত তারিখ থেকে কত তারিখের ডাটা আপনি আনতে চান। দিয়ে তারপরে কানেক্ট করলে, এই যে কানেক্ট অপশনে চলে আসলে আপনার ট্রানজেকশন গুলা কোথায় চলে আসবে, কুইক বুকস এর চলে আসবে কোথায়, ফর রিভিউ প্যানেলে। ঠিক আছে, একটু পরে আমি ফর রিভিউ নিয়ে কথা বলবো। ফর রিভিউ প্যানেলে চলে আসবে। আমাদের অ্যাকাউন্টেন্টের কাজ এইখান থেকেই শুরু। ঠিক আছে, এখন আসেন রিকনসিলিয়েশন জিনিসটা কি। আমরা নর্মালি রিকনসিলিয়েশন বলতে বুঝতাম হচ্ছে আমাদের যে বই আমরা প্রতিষ্ঠানে মেনটেন করি ব্যাংকের নামে, আর ব্যাংকও আমার নামে কি একটা বই তারা মেনটেন করে ব্যাংকে, এই দুইটা লেজারের মধ্যে যে মিল করতে হয় সেটাকে আমরা বলি কি, ব্যাংক রিকনসিলিয়েশন বা অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন। ঠিক আছে, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে হইতে পারে, সেটা হইতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হইতে পারে। ঠিক আছে, তো আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়ে দিছি। আউটস্ট্যান্ডিং চেক, ব্যাংক সার্ভিস চার্জ, তারপর চেক প্রিন্টিং চার্জ, তারপর ক্যাশ ক্যান বি ডিপোজিটেড ইনটু দ্য ব্যাংক ডাইরেক্টলি বাই দ্য থার্ড পার্টি, ডিসঅনার অফ চেক,
ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, মানে এই আমি কয়েকটা কারণ জাস্ট উল্লেখ করে দিছি, আরো অনেক কারণে হইতে পারে। এই কারণগুলোর জন্য বেসিক্যালি ব্যাংকের বই মানে ব্যাংক যে বইটা মেনটেন করে এবং আমি যেটা কুইক বুকসে মেনটেন করি, এই দুটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, আমরা যেটা এতদিন ম্যানুয়ালি করে আসতাম সেটা এখন সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজটা করব। তো আমাদের কাজটা করার জন্য আমরা যেহেতু ম্যানুয়ালি কাজটা করতে যাব, তাই না, আমাদের কাছে তো ব্যাংক নাই, বা আমরা ডিরেক্ট এখন কোনো ভেরিফিকেশন কোড দিয়ে আমরা কানেক্ট করতে পারবো না। তো আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত হচ্ছে চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য চার্ট অফ অ্যাকাউন্ট, মানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের রিকনসিলেশন করবেন অবশ্যই সেটাকে আপনার চার্ট অফ অ্যাকাউন্টে থাকতে হবে প্রপারলি। ঠিক আছে, তারপর চেক ওপেনিং ব্যালেন্স ইজ প্রোভাইডেড অর নট, সেই অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে পিডিএফ টু সিএসভি ফাইল কনভার্সন। বারবার বলে দিচ্ছি, ক্লায়েন্ট আপনাকে এক্সেল ফাইল দিতে পারে, সিএসভি ফাইল দিতে পারে, বা অন্য যে কোনো ফাইল আপনাকে সে প্রোভাইড করতে পারে, বাট সবসময় মনে রাখবেন পিডিএফ, ব্যাংকের স্টেটমেন্টের পিডিএফ হচ্ছে আপনার জন্য বাইবেল। ঠিক আছে, স্টেটমেন্টে যা বলা থাকবে সে অনুযায়ী আপনার কাজ করতে হবে, কারণ ক্লায়েন্টের কথা শুনলে আপনার রিকনসিলিয়েশন কোনোদিনও কমপ্লিট হবে না। ঠিক আছে, ক্লায়েন্ট তো আপনাকে অনেক কিছু দিয়ে বুঝাইতে পারবে, কিন্তু ব্যাংকের স্টেটমেন্টে তো আর সে নড়চড় করতে পারবে না। যতই আপনাকে সে পিডিএফ বা সিএসভি ফাইল দেখ, আপনি তাকে বলবেন যে ভাই আমাকে পিডিএফ ফাইল আপনি প্রোভাইড করেন ব্যাংক স্টেটমেন্টের। ঠিক আছে, এটা অবশ্যই আপনার অথেন্টিকেশনের জন্য সব থেকে বেশি জরুরি। তারপরে হচ্ছে আপলোড দ্য সিএসভি ফাইল ইনটু দ্য ব্যাংক অপশন। এই যে পিডিএফ থেকে সিএসভি তে করা ওইটাও দেখবো আমরা। তারপরে সিএসভি ফাইলটাকে আমরা ব্যাংকিং প্যানেলে আপলোড করব, দেন হচ্ছে ক্যাটাগরাইজড দ্য ট্রানজেকশন, এটার আরেকটা নাম ক্লিন আপ ক্যাচ আপ। ভাই এই 5 নাম্বার কাজের জন্যই আপনাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে হায়ার করবে, এই 5 নাম্বার কাজ জাস্ট ফর 5। ঠিক আছে, আর কেন তারা এই কুইক বুকস সাবস্ক্রিপশন করে? এই 6 নাম্বারের জন্য, রিকনসাইল করার জন্য। আর রিকনসাইল সে কি পারে না করতে? অবশ্যই পারে, কিন্তু তার কাজের সময় নাই, অথবা সে চায় শর্ট টাইমে আমাকে কাজগুলো কেউ করে দেয়। ক্যাটাগরাইজ করা মানে হচ্ছে আপনার কোন ট্রানজেকশন কোন চার্ট অফ অ্যাকাউন্টের অধীনে যাবে সেটাকে প্রপারলি দেওয়াটাকে বলা হইতেছে ক্যাটাগরাইজেশন, ক্লিন আপ, ক্যাচ আপ, এই নামে থাকবে। আমি কথা বুঝাতে পারছি? জি। তো আপনি যতই যাই বলেন না কেন, ধরেন আপনার ব্যাংকটা কানেক্ট করে দিল আপনার ক্লায়েন্ট, খুবই ভালো কথা, তাহলে এই 4 পর্যন্ত আপনার কাজ করতে হবে না, যদি আপনার ক্লায়েন্ট আপনার কুইক বুকস এর সাথে ব্যাংকটাকে কানেক্ট করে দেয়। 4 পর্যন্ত কোনো কাজ নাই, কিন্তু 5 4 6 আপনাকে করতে হবেই হবে। আপনি এটা ম্যানুয়ালি করেন অথবা ব্যাংকের কানেকশন থাকুক সেক্ষেত্রে করেন, যে কোনো ভাবেই করেন, আপনার 5 এবং 6 নাম্বার কাজ অবশ্যই অবশ্যই করতে হবে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে একটু কথা বলে নিই। আমরা এই যে ক্যাটাগরাইজেশন করব, আগে একটা ওয়ে ছিল যে আমরা ক্লায়েন্টের সাথে অনেক বেশি ডিসকাশন করতে হতো বা অনেক বেশি কনভারসেশনের প্রয়োজন পড়তো যে কোন ধরনের চার্ট অফ অ্যাকাউন্টে কোন জিনিসটা যাবে। তো এখন আমাদের এই কুইক বুকস এর এই জায়গাটাতে ব্যাংকিং প্যানেলে আমাদের এআই কানেক্ট হয়ে গেছে। এআই কানেক্ট হওয়াতে একটা জিনিসের সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে তারা আপনাকে সাজেশন দেয়, নট প্রপার সলিউশন। বারবার বলতেছি, এআই আপনাকে সাজেশন দিবে, প্রপার সলিউশন দিবে না। ঠিক আছে, আপনি এআই এর হেল্প নিয়ে আপনি কি করবেন, সেই কাজগুলাকে প্রপারলি যাতে কমপ্লিট করা যায় সেই ব্যাপারে একটা আইডিয়া নিবেন। বারবার বলে দিচ্ছি, যদি এআই এর যদি ভালো একদম পারফেক্ট রেজাল্ট দেয় তো ওয়েল, আপনি তো দেখবেন, পড়ে শুনে বুঝে তারপরে ক্যাটাগরাইজেশন করতে যাবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমার কি, চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা, তাই না? তো আমরা দেখি কার স্টেটমেন্ট করব। আপনাদের যে ফোল্ডারটা দিব সেই ফোল্ডারের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট নামে ফোল্ডার পাবেন। ব্যাংক স্টেটমেন্ট ওয়েলস ফার্গো জুন, জুলাই, অগাস্ট। ঠিক আছে, 3 মাসের আমি দিছি। তাহলে আমরা একবার করে প্রত্যেকটা শেষ করবো, একসাথে আবার কাজ করতে বসেন না। আগে জুন মাস শেষ করবেন, কমপ্লিট করে দেন জুলাই, তারপরে গিয়ে অগাস্ট। তো আমরা জুনের একটা স্টেটমেন্ট বের করি, দেখেন কি রকম দেখা যায়। এই যে স্টেটমেন্টটা হচ্ছে, এই যে দেখেন আপনার সামনে তারা স্টেটমেন্টটা কি দিয়ে রাখছে। বাইরের দেশে স্টেটমেন্ট গুলো এক একটা ব্যাংকের স্টেটমেন্ট এক এক রকম। হ্যাঁ, তো প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে কয়টা জিনিস দেখবেন, সব থেকে মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে দেখার হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি দেখবেন হচ্ছে আপনার ডেট, কি ডেট দেখতে হবে, ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট। তারপরে দেখতে হবে তার ওপেনিং ব্যালেন্স কত আছে। দেখেন তার ওপেনিং ব্যালেন্স কত আছে,
তার ডিপোজিট কত, তার উইথড্রল কত, তার এন্ডিং ব্যালেন্স। এখন ওপেনিং ব্যালেন্স বা বিগিনিং ব্যালেন্স বা প্রিভিয়াস ব্যালেন্স যে কোনো নামে থাকতে পারে, সিনোনিম গুলা খেয়াল রাখবেন। তারপর এন্ডিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, তাই না, বা আপডেটেড ব্যালেন্স, এগুলা নামে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো ডেট আর ব্যালেন্স গুলা রাখাটা কি জরুরি। তো সর্বপ্রথম আসেন আমরা ওয়েলস ফার্গো নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি, অনেকেরই আছে, কিন্তু আমরা ওই অ্যাকাউন্টে যদি রিকনসিলেশন করতে যাই তাহলে কিন্তু সেটা মিলবে না। তো আমরা কি করব, নতুন করে একটা ওয়েলস ফার্গোর একটা অ্যাকাউন্টের নাম আমরা ওপেন করে নিব। চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, ট্রানজেকশন অপশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট। আচ্ছা, অনেকগুলো আছে, তাহলে আমি দিই ওয়েলস ফার্গো নিউ। ওয়েলস ফার্গো নিউ দিলাম। অ্যাকাউন্ট টাইপ কি হবে, ক্যাশ অ্যাট ব্যাংক, ইন ক্যাশ ইন হ্যান্ড, তাই না। এখানে হচ্ছে এটা যেহেতু আমার চেকিং অ্যাকাউন্ট, তাহলে এটা হবে আমার কারেন্ট। এবার আসেন ওপেনিং ব্যালেন্স, আমরা স্টেটমেন্ট দেখবো 1767.65, 1767.65। এবার আসেন তার ওপেনিং ব্যালেন্সটা আমি দেখবো জুন 1, 2021। জুন 1, 2021, আমি এটাকে সেভ করে দিলাম। কোথায়, এই যে ওয়েলস ফার্গো নিউ কারেন্ট অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে কি ওপেনিং ব্যালেন্স। তাহলে প্রথম কাজ হলো আমার চার্ট অফ অ্যাকাউন্ট দেখা, সেটা আছে কিনা, যেহেতু নাই আমি অ্যাড করে নিলাম, ওপেনিং ব্যালেন্সটা প্রপারলি দেখে নিলাম। এবার আসেন আমার এরপরের কাজ কি, পিডিএফ থেকে সিএসবি করা। কি কাজ, পিডিএফ থেকে সিএসবি করা। আপনাদের এই স্টেটমেন্টটা আমি অবশ্যই দিয়ে দিব। এখন পিডিএফ থেকে সিএসবি করার অনেকের কাছে অনেক ধরনের টিপস থাকতে পারে, ঠিক আছে, যাদের আছে তারা তো ভালো ব্যবহার করবেন। আমি দু একটা ওয়ে দেখাই দিব আপনাদের জন্য। হ্যাঁ, ধরেন আমি অনলাইনে গিয়ে যদি সার্চ করি যে পিডিএফ টু সিএসবি কনভার্টার, ঠিক আছে, আমি যদি এটা লিখে সার্চ করি অনেক ধরনের পিডিএফ আসবে, যে আই লাভ পিডিএফ বা জ্যামজার, আরো অনেক আছে, ঠিক আছে। ওকে, সবগুলাই হচ্ছে ফ্রি, মানে অল্প কিছু করতে দিবে আপনাকে, সম্পূর্ণ জিনিস করতে দিবে না। ফ্রি ট্রায়াল ভার্সনের মতো, ধরেন একবার দুইবার তিনবার ব্যবহার করতে পারবেন, এরপর দেখবেন লক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা চেষ্টা করবেন। এরপরে যখন আপনার ক্লায়েন্ট থাকবে তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নিয়ে এসে সাবস্ক্রিপশন দিয়ে কিনে তারপরে কাজ করবেন। তাহলে আসেন আমরা ফাইলটাকে সিলেক্ট করলাম, ফাইলটা হচ্ছে সিএসবি তে যাবে, তারপর এখানে কনভার্ট করব। এই পদ্ধতির একটা অসুবিধাও আছে আপনাদের সামনে, অসুবিধাটা আমি তুলে ধরতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা এবার ডাউনলোড করে নিই, তারা যে ফাইলটা দিছে দেখেন। আমি যদি এবার সিএসবিটাকে একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন এটার অসুবিধাটা কি। দেখেন, দেখছেন পুরোটা ফাইল কি ভেঙে গেছে, স্বাভাবিক, কারণ এখানে তো পিডিএফ থেকে সিএসবি তে করলে কিছু অংশ ভেঙে যাবেই, আপনাকে ম্যানুয়ালিও অনেক কাজ করতে হবে। তো আসেন আমি একটা ট্রিক্স আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। যারা মাইক্রোসফটের এক্সেল ব্যবহার করেন 21 ভার্সন, তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দিবে। আমরা ডেস্কটপে যাব, নিউ একটা অপশনে যাব, তারপরে মাইক্রোসফট এক্সেল নিব, নিয়ে ওয়েলস ফার্গো নিউ। যারা 21 ভার্সন নাই তারা 21 ভার্সন নিয়ে নেবেন, 21 ভার্সনে এই কাজটা অনেক বেশি স্মুথ করছে। ওকে, এখন আমাদের কাছে তো পিডিএফটা ডাউনলোড করা আছে, তাই না। পিডিএফটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নেবেন, বারবার দেখেন, পিডিএফটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নেবেন। আপনার এই যে দেখেন ওপেন উইথ গুগল বা যে কোনো ব্রাউজারে আপনি ওপেন করে নিতে পারেন। এখন ওপেন করে নিলে দেখেন এখানে একটা কি হবে, লিঙ্ক জেনারেট হবে না, ইউআরএল যেটাকে আমরা বলি। এই ইউআরএলটাকে কপি করে, যেটা আমরা এক্সেল শিটটা তৈরি করছি, সেই এক্সেল শিটের মধ্যে চলে যাবেন ডাটা, ডাটা থেকে চলে যাবেন ফ্রম ওয়েব, ডাটা সেখান থেকে যাবেন ফ্রম ওয়েব, একটু টাইম নিবে। তারপরে একটু আগে যে ইউআরএলটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দেন, দিয়ে ওকে দেন। সে পুরো পিডিএফটাকে রিড করবে, রিড করে আপনার জন্য সে টেবিল আকারে উপস্থাপন করবেন।
এই যে চলে আসে। তারপর এখান থেকে সিলেক্ট মাল্টিপল আইটেমস, এই অপশনটাতে ক্লিক করবেন। এখন আপনি বাম পাশে দেখবেন, সরি ডান পাশে দেখে বাম পাশে অনুযায়ী সিলেক্ট করবেন আপনার কোন টেবিল প্রয়োজন। দেখেন আমি প্রথম টেবিল, এই টেবিল কি আমার প্রয়োজন আছে? হ্যাঁ, আমার লাগবে কোন পেজ? হ্যাঁ, আমার লাগবে তো হচ্ছে শুধু ট্রানজেকশনের এতটুক না। হ্যাঁ, তো আমার এটা দরকার নাই। তারপরে পেজ, এই যে এখানে আমার ট্রানজেকশন দরকার নাই। অ্যাক্টিভিটি, ওপেনিং ব্যালেন্স, ডিপোজিট, এই যেখানে তো লেখাই আছে। তারপর 3 নাম্বার টেবিলে যদি যাই, এটা আমার প্রয়োজন, ডেট আছে, তারপর ডেসক্রিপশন, এই যে টাকার অ্যামাউন্ট, তাই না? তাহলে আমি এটাকে সিলেক্ট করব। এরপর 4 নাম্বার টেবিল যদি দেখতে যাই, এটাও আমার প্রয়োজন নাই। 5 নাম্বার টেবিল, মানে সে সম্পূর্ণ পিডিএফটাকে রিড করে টেবিল আকারে আপনার সামনে উপস্থাপন করছে। 7, প্রয়োজন নাই। 8 নাম্বার টেবিলও প্রয়োজন নাই। ওকে, তাহলে আমার ওই একটা টেবিল প্রয়োজন। তারপরে দেখেন লোডের পাশে অপশন হচ্ছে, ড্রপ ডাউন মেনু থেকে লোড টু অপশনে ক্লিক করব। তারপর এটা টেবিল আকারে দিব, এক্সিস্টিং ওয়ার্কশিট দিয়ে ওকে দিব। একটু জাস্ট ওয়েট করেন, দেখেন আপনার জন্য টেবিল তারা রেডি করে দিচ্ছে। এই যে দেখেন, দেখছেন অনেক কষ্ট কমে গেছে না? হ্যাঁ, তো আমার যে যে জিনিসের প্রয়োজন নাই, এন্ডিং, টোটাল, এগুলো প্রয়োজন নাই, আমি এগুলাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে হচ্ছে কলাম যেটা প্রয়োজন নাই আমি সেটাকে ডিলিট করে দিচ্ছি। এন্ডিং ব্যালেন্সের প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার ফাইলটাকে আমি সাজিয়ে নিব। ডিপোজিট, আর এটা হচ্ছে উইথড্রল। ওকে, এবার আমি কলামগুলোকে সাজিয়ে নিব, ডিলিট করে নিলাম। এবার আসেন, দেখেন আমার কাছে মোটামুটি তারা রেডি করে দিছে। এখন এখানে খেয়াল করেন, এখানে লাইনটা কি একটা হওয়ার কথা ছিল না? মানে ডেসক্রিপশনটা অনেক বড় হওয়ার কারণে তারা কি করছে, 3টা করে ফেলছে। এখন যারা এক্সেল এক্সপার্ট তারা ফর্মুলা বসায় করতে পারেন। আর যদি এক্সেল এক্সপার্ট না হন, চেষ্টা করবেন যে সবগুলা ইনফরমেশনটাকে ম্যানুয়ালি নিয়ে আসা। এখন এটা যদি না করতাম, আমার জন্যই ডেসক্রিপশন বক্সটা বুঝতে প্রবলেম হবে। ঠিক আছে, চেষ্টা করবেন যে যত বেশি লেখা থাকবে ডেসক্রিপশনে, তত বেশি আপনার রিকনসিলিয়েশন করার জন্য আপনার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আমি এগুলোকে ম্যানুয়ালি করে নিচ্ছি। ওকে, তারপরে আমি ম্যানুয়ালি করে নিব। এখানে অনেকেই তো মোটামুটি এক্সেল এক্সপার্ট আছেন নাকি? এই কাজটাই সব থেকে বেশি আপনাকে পেইনফুল করবে, যে আপনার এই ফাইলটা রেডি করা। ঠিক আছে, ফাইলটা রেডি করা আপনার জন্য পেইনফুল হবে। এখন হয়তো বা দেখতেছেন যে খুব কম ট্রানজেকশন, করতে খুবই ভালো লাগবে, কিন্তু আসলে ট্রানজেকশন আরো বেশি থাকবে। ঠিক আছে, হাজারের কাছে গিয়েও ছুঁইতে পারে। তো সেক্ষেত্রে টাইম অবশ্যই ম্যাটার করবে। প্রপারলি টাইম মেনটেন করে কাজগুলোকে করতে হবে। দেখেন আমার মোটামুটি কি রেডি, তাই না? এক্সেল কি ডান না? এরপরে এখন এক্সেল থেকে আমি সিএসভি করতে যাব, তাহলে আর আমার আশা করি সমস্যা হওয়ার কথা না, তাই না? এবার আসেন আমরা আবার অনলাইনে চলে আসলাম। এবার লিখব এক্সেল টু সিএসভি কনভার্টার, লিখলাম, যেটা আসছে প্রথমে ওটাই নিলাম, সমস্যা নাই। চুজ ফাইলে চলে গেলাম, প্রথমটা ডেস্কটপে, ডেস্কটপে আছে, তাই না? ওয়েস ফার্গো নিয়ে, ওকে, সিএসভি তে কনভার্ট করব। আমার কনভার্ট হয়ে গেছে, আমি এটাই ডাউনলোড করব।
দেখেন, আশা করি আগের যে সমস্যাটা আমরা সম্মুখীন হয়েছিলাম সেটা আর হইতে হবে না, তাই না? আর উপরের কলামটাকে আমি ডিলিট করে দেব। তাহলে আমার কি থাকলো? ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট অ্যান্ড উইথড্রল, এই কলামটা আমার সামনে হয়ে গেছে। এখন আসেন, ডেট ফরম্যাট চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করতে পারি? ডেট তো এইভাবে রাখা যাবে না, এবার রাখা যাবে? আমাদের ডেট ফরম্যাটটা কি ছিল? মান্থ, ডেট, ইয়ার। হ্যাঁ, এখন কি করব বলেন? এটাকে কি করা যায়? শর্ট ডেট বানাই দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ করে দেব। এখন আসেন আমরা কুইক বুকসে এবার এই কাজটা করব। তাহলে আমার ব্যাংক রেডি, ওপেনিং ব্যালেন্স রেডি, পিডিএফ থেকে সিএসবি কমপ্লিট। এবার আসেন আমরা ট্রানজেকশন গুলোকে ইম্পোর্ট করব। তাহলে আমরা চলে যাব নেভিগেশন প্যানেল থেকে ট্রানজেকশন অপশনের আন্ডারে ব্যাংক ট্রানজেকশন, সেখানে চলে যাব। ওকে, এখানে আমার আমার যেহেতু একটা ব্যাংক অ্যাড করা ছিল বা রিকনসিলেশন করছি, এই জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আপনাদের এরকম নাও দেখাতে পারে। তো প্রথমে চলে যাব আপলোড ফাইল, যেহেতু অ্যাড করা আছে তাহলে আপলোড ফ্রম ফাইল, এখানে চলে যাব লিংক অ্যাকাউন্টের পাশে। দেখেন আপনাকে বলতেছে ম্যানুয়ালি আপলোড ইওর ট্রানজেকশন। আপনাকে দুইটা ওয়ে তারা বলতেছে, হয় আপনি জিনিসটাকে ম্যানুয়ালি আপলোড করেন, অথবা তারা বলতেছে ব্রিং ইন ট্রানজেকশন অটোমেটিক্যালি, যেটা কি তারা রেকমেন্ডেড, মানে আপনাকে ব্যাংকটাকে খুঁজে এনে ব্যাংকের ট্রানজেকশন আপলোড করেন। ঠিক আছে, আমাদের এটা প্রয়োজন নাই। তো আমরা কি করব? ম্যানুয়ালি করব। অবশ্যই সিএসভি ফাইল হইতে হবে, এখানে এক্সেল ফাইল সাপোর্ট করবে না। তো আমি এখান থেকে ক্লিক করব, আমার যে ফাইলটা ছিল ওএস ফার্গো নিউ সিএসভি ফাইল নিয়ে নিলাম, তারপরে কন্টিনিউ অপশনে যাব। এরপরে আপনাকে বলবে যে কোন ব্যাংক অ্যাকাউন্ট এর জন্য আমি করতেছি, তাহলে ওয়েলস ফার্গো নিউ, তাই না? ব্যাংকটাকে প্রপারলি সিলেক্ট করে দিব, কন্টিনিউ অপশনে চলে যাব। এখন তারা আমাকে বলতে এই প্যানেলটা হচ্ছে ম্যাপিং করা। আমরা অবশ্যই ম্যাপিং সম্পর্কে জানি, কুইক বুকস এর সাথে আপনার ফাইলটাকে ম্যাচ করানো, তাই না? তো ফার্স্ট রো অফ ইওর ফাইল হেডার, আপনার ফাইলে প্রথমে কি হেডার পার্ট কি আছে? আছে, ওকে, রাইট। তারপরে বলছে হাউ মেনি কলামস শো অ্যামাউন্ট, আপনি কয়টা কলাম ব্যবহার করছেন টাকার জন্য? দুইটা না? আপনি চাইলে একটাও ব্যবহার করতে পারেন প্লাস মাইনাস হিসাব করে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে দিব 2 কলামস। তারপরে বলছে হোয়াট ডেট ফরম্যাট ইউজড ইন ইউর ফাইল, আপনার ফাইলের ডেট ফরম্যাটটা কি ছিল? মান্থ, ডেট, ইয়ার, এই যে মান্থ, ডেট, ইয়ার। তারপরে হচ্ছে মানি রিসিপ্ট, এখন ডেটের সাথে ডেট ঠিক আছে, ডেসক্রিপশনের সাথে ডেসক্রিপশন, অ্যামাউন্টের কলাম দেখেন মানি রিসিপ্ট, আমরা মানি রিসিপ্ট কোন কলামে দেখাইছি? ডিপোজিট কলামে না? আর মানি সেন্টার দেখাইছে আমরা উইথড্রল কলামে, আর চেক নাম্বার আমরা দিই নাই। তো আমরা দিয়ে কন্টিনিউ চলে যাব। এইখানে আসেন, এইখানে একটা জিনিস একটু বোঝার আছে। আমরা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আমরা সবাই জানি, ইনকাম করলে সেটা হয় কি প্লাস, পজিটিভ ফিগার, আর এক্সপেন্স করলে সেটা হয় কি নেগেটিভ বা মাইনাস ফিগার। এখন অনেক দেশের ব্যাংক স্টেটমেন্ট আছে, অস্ট্রেলিয়া বা কানাডার অনেক ব্যাংক স্টেটমেন্ট, আমেরিকারও বেশ কয়েকটা আছে। তারা কি করে? ইনকাম হলে তারা মাইনাস দেখায়, আর এক্সপেন্স হলে প্লাস দেখায়, মানে রিভার্স কাজ করে। এখন এইটার থেকে দুইটা ওয়ে আছে, হয় আপনি ফাইলটাকে যখন রেডি করবেন তখন যোগফল নামায় দেখবেন যে আপনার ফাইলে ঠিক আছে কিনা, এক। আর যদি আপনি মনে করেন না আপনার ফাইল যেভাবে ছিল ওইভাবেই আপনি কাজগুলা করে আনছেন, করে আনার পরে এখন তো আপনাকে রিভার্স করতে হবে, তাহলে এই যে রিভার্স করার জন্য অপশন তারা দিয়ে রাখছে রিভার্স অল ভ্যালু। এটা দেওয়ার অর্থ হচ্ছে মাইনাস ফিগার গুলো পজিটিভ হয়ে যাবে, পজিটিভ গুলো নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই যে স্টেটমেন্টটা করবেন, স্টেটমেন্ট করার পরে ফাইলটাকে প্রপারলি দেখবেন। ওপেনিং ব্যালেন্স দেখেন আমার এখানে যদি উইথড্রল কত দেওয়া আছে, এখানে তার নিচে শো করতেছে 26 45.24। তাহলে আমি যদি একটু স্টেটমেন্টে দেখি, দেখেন 26 45.24 আমার উইথড্রল ঠিক আছে, আর ডিপোজিট কত? 2000, 2000ই আমার আছে, তাই না? তাহলে আমার ফাইল কোনো রিভার্সের প্রয়োজন নাই। তো আমি কি রাখবো? কিপ অরিজিনাল ভ্যালুতে রেখে দিব, ডেটে সিলেক্ট করে সবগুলাকে একবারে কন্টিনিউ দেব। ইয়েস, ইম্পোর্ট কমপ্লিট। এই 5টা স্টেপে আপনার কি ইম্পোর্ট গুলাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখনো আসে নাই? এমন আসবে, এই যেটাকে সিলেক্ট করতে, না সিলেক্ট করলে তো আসবে না। আমরা কোথায় দেখছিলাম? ফর রিভিউ দেখছি না? প্যানেলটার নাম কি ছিল? ফর রিভিউ প্যানেল। এখন এটা কয়েকদিন আগে চেঞ্জ হয়ে আসে পেন্ডিং, পেন্ডিং
পোস্টেড, এক্সক্লুড। পেন্ডিং মানে হচ্ছে যতগুলাকে আপনার ক্যাটাগরাইজেশন করতে হবে, ঠিক আছে? যতগুলা ক্যাটাগরাইজেশন করতে হবে সেগুলা কি আপনার কি পেন্ডিং। তারপরে যদি আমি সেটাকে পোস্ট করি মানে ক্যাটাগরাইজেশন কমপ্লিট করে ফেলি, তাহলে সেটা কি কোথায় চলে যাবে? পোস্টে। আর আপনার যদি কোনো ট্রানজেকশনের প্রয়োজন না থাকে সেটা কি এক্সক্লুড। এখন দেখেন, এই যে দেখছেন রুল দেখাচ্ছে না? হ্যাঁ, রুল দেখাচ্ছে। রুল দেখানোর রিজন কি বলেন তো? আমি এমন একটা ব্যাংক রুল বানাইছি, সেই ব্যাংক রুলের কারণে এই অ্যাকাউন্টে সেটা কি প্রপারলি হিট করে গেছে। তো আসেন আমরা রুল বানানো দেখবো, টেনশন নাই। আমি আগে রুলটাকে ডিলিট করে আসি। ডিলিট করে দিলাম। ওকে, আবার ব্যাংক ট্রানজেকশনে চলে আসবো। সেখান থেকে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা ক্লিক করব। এখন আমি ধরেন আমি একটা ট্রানজেকশনকে ওপেন করলাম। এইখানে আপনাকে অনেক কিছু তারা সাজেস্ট করবে, ঠিক আছে? যখন আপনার নতুন করতে যাবেন, নতুন ইম্পোর্ট করতে যাবেন, তখন দেখবেন আপনার এআই লেখা থাকবে, অনেক কিছু লেখা থাকবে, ঠিক আছে? তো এগুলা হইতেছে আপনাকে সাজেশন দেওয়া। তাদের অর্থ কি? সাজেশন তারা দিয়ে রাখছে। বুঝাতে পারছি? তো সাজেশন গুলা তারা দিয়ে রাখছে। সাজেশন গুলো আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে আপনাকে সাজেশন গুলো নিতে হবে। এখন ধরেন আমি কোন একটা ট্রানজেকশনকে যদি আমি ওপেন করি, তাহলে কি কি জিনিস আসে? প্রথমত হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাচ, একটা হচ্ছে ক্যাটাগরাইজ। ম্যাচ কেন? ম্যাচ হচ্ছে যদি আপনার সিমিলার কোনো ট্রানজেকশন থাকে আপনার কুইক বুকসে, সেম অ্যামাউন্ট হইতে পারে, সেম ডেসক্রিপশনে হয়তোবা সামান্য একটু হেরফের, সে আপনাকে বলতে পারে, সে হয়তো বুঝতেছে না যে এটা কোনটার জন্য, তো আপনি সেক্ষেত্রে ম্যাচ করে দিতে পারেন। বাট আমরা কি করব? ক্যাটাগরাইজড। এখন আমরা যদি ওপেন করি তাহলে দেখেন এটা হইতেছে ব্যাংক ডেসক্রিপশন। যেটা কি নাম দিছে? ব্যাংক ডেসক্রিপশন, তাই না? ব্যাংক ডেসক্রিপশন, ট্রানজেকশন টাইপ, অ্যাকাউন্ট মানে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট দিতে হবে, ভ্যাট নাম্বার, তারপরে হইতেছে ফ্রম টু মানে আপনার সাপ্লায়ার দিতে হবে, স্টোর দিতে হবে, প্রোডাক্ট সার্ভিস দিতে হবে, কাস্টমার প্রজেক্ট দিয়ে আপনাকে পোস্ট করতে হবে। এই যে আপনি চাইলে এখান থেকেও রুলে ক্রিয়েট করতে পারেন। এবার আসেন আমরা রুল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাকে তো তারা সাজেশন দিবে। অবশ্যই ক্লায়েন্টের সাথে তো আমি কথা বলবো। এখন ক্লায়েন্টের সাথে এই কাজটা এভাবে করতে পারেন। আপনি এখানে ধরেন একটা কলাম দিলেন হচ্ছে কমেন্ট, কমেন্ট অবলিক দেন চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে আপনি কোনটার জন্য কি কি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাকে লিখে আপনি দিলেন, সে রিভিউ করে আপনাকে বলে দিল যে এটার জন্য চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে এটা। বুঝতে পারছি? সে রিভিউ করে আপনাকে দিতে পারে। আচ্ছা, তো আমি প্রথম দিন বলছিলাম আপনাদেরকে চ্যাট জিপিটি একটু দেখতে। আমরা মোটামুটি চ্যাট জিপিটি জানি, আমরা একটু চ্যাট জিপিটি থেকেও হেল্প নিব। হেল্প নিয়ে আমরা একটু টুকটাক কাজ করব, ঠিক আছে? এখন আসেন, চ্যাট জিপিটি থেকে হেল্প নেওয়ার আগে সব সময় খেয়াল রাখবেন ব্যাংক রুল বানাবেন। ব্যাংক রুল হচ্ছে এমন একটা জিনিস, যদি প্রপারলি ব্যাংক রুল বানাইতে পারেন তাহলে আপনার কাজ অনেক বেশি স্মুথ হয়ে যাবে। একটা প্রতিষ্ঠানে কি সিমিলার ট্রানজেকশনই কিন্তু ম্যাক্সিমাম টাইমে ঘটে। তো আমাদের ব্যাংক রুলটাকে যদি আমরা প্রপারলি ক্রিয়েট করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের কাজটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তো দেখেন, চেক ক্রেডিট কার্ড পারচেজ, চেক ক্রেডিট কার্ড পারচেজ এই নামে কি অনেকগুলো আছে না? হ্যাঁ, খেয়াল করেন, চেক ক্রেডিট কার্ড পারচেজ পুরাটা মিলাবো না, পুরাটা মিলাবো না এই জন্য কারণ চেক নাম্বার আরো অনেক ডিটেলস থাকতে পারে, কিন্তু দেখেন কমন জিনিস কি পাইছি আমরা? চেক ক্রেডিট কার্ড পারচেজ। হ্যাঁ, কমন জিনিস দিয়ে আমরা মিলানোর চেষ্টা করব। আর প্রত্যেকের প্যাটার্নই কিন্তু কি স্পেন্ড মানি, খেয়াল করছেন কি? প্রত্যেকের প্যাটার্নই কি স্পেন্ড মানি। তো আমরা চেক ক্রেডিট কার্ড পারচেজের নামে একটা রুল বানাইতে পারি। তো আসেন রুল বানানোর আগে আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্ট দেখে আসবো। ওকে, চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে একটু তাকে পড়ায় টড়ায় নিছি আমি আর কি। হ্যাঁ, এই যে এরকম করে আপনারাও পড়ায় নিবেন। আপনি কুইক বুকস এর এক্সপার্ট, ঠিক আছে? ক্যাটাগরাইজেশন করতে চান, ভাই যত বেশি ভালো প্রম্পট দিতে পারবেন, লিখতে পারবেন, তাকে বুঝাইতে পারবেন, তত বেশি সে ভালো অ্যান্সার দিতে পারবে। এই যে এখন যে কাজটা করতেছি, এই কাজটা অল্প ট্রানজেকশন হলে ঠিক আছে, কিন্তু বেশি ট্রানজেকশন হলে সে করবে না। আমি চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে আমি পেস্ট করব, দেখি সে আমাকে কি অ্যান্সার দেয়। 50-60টা দিলে আসবে না, 10টা-20টা করে দিতে হবে, ঠিক আছে? 10টা-15টা দিলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। দেখেন, চেক ক্রেডিট কার্ড পারচেজ পাশাপাশি কি সে আপনাকে সাজেস্ট করে দিচ্ছে না? হ্যাঁ, দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো দিচ্ছে না? এন্ড এটাও কি আমাদের সাজেশন, বারবার বলতেছে এগুলো হচ্ছে আমাদের সাজেশন, ঠিক আছে?
এআই অ্যাড হয়ে গেছে, তার মানে আমরা এক্সাইটেড এর বশবর্তী হয়ে মানে আমরা কাজ শুরু করে দিবে এমন যাতে না হয়। কেমন? এটা পরবর্তীতে আমাদের জন্য নলেজের ক্ষেত্রে হ্যাম্পার হয়ে যাবে। অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে তারপরে আপনার কাজগুলো করতে হবে। তো আমাদের এই হেল্প থেকে আমরা চেক ক্রেডিট কার্ড পারচেজ, এই যে দেখেন অ্যাডভার্টাইজিং রিলেটেড, এই দেখেন মার্কেটিং এক্সপেন্স বা সফটওয়্যার সাবস্ক্রিপশন। তো আমরা চেষ্টা করব আমরা একটা রুল বানানোর। তাহলে আসেন আমরা চলে যাব রুল সেকশন। যাওয়ার পরে এরকম ভাবে দেখাবে আপনাদের। আমরা চলে যাব নিউ রুল। দেখেন রুলের একটা নাম দিব, ধরেন দিলাম হচ্ছে রুলের যে কোনো একটা নাম দিব, রুল 1। ঠিক আছে? এটা কোন টাইপের ট্রানজাকশন, মানি ইন না মানি আউট? সবগুলো আমরা যেগুলো করতেছি মানি আউট, তাই না? মানি আউট ট্রানজাকশন। তো আমরা দিব হচ্ছে মানি আউট ট্রানজাকশন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট কোনটা? ওয়েলস ফার্গো নিউ, তাই না? ওকে। তারপরে আসেন মিলাবো কার সাথে। মিলানোর ওয়ে হচ্ছে তিনটা, একটা ডেসক্রিপশন, একটা ব্যাংক টেক্সট, একটা অ্যামাউন্ট। তিনটা ওয়ে। তো আসেন আমরা ডেসক্রিপশন দিয়ে দিই। এরপর আসেন কি জিনিস দিয়ে মিলাচ্ছেন, ক্রেডিট কার্ড পারচেজ লেখাটা, তাই না? ভাই অনেক সময় নিজে হাতে লিখে দিলেও মিলবে না, বারবার বলে দিচ্ছি। সামান্য ফুল স্টপ, সামান্য স্পেসের কারণে মিলবে না। তো পাণ্ডিত্য না দেখে যেখানে লেখাটা আছে সেই লেখাটাকে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে? যতটুকু আছে যেখানে ওই লেখাটা শুধু চেক ক্রেডিট কার্ড পারচেজ, ওই লেখাটুকু আমরা কপি করে আনবো। কপি করে নিয়ে এসে আমরা এখানে টেক্সটে পেস্ট করে দেব। তারপর এটা কোন টাইপের ট্রানজাকশন, এক্সপেন্স ক্যাটাগরি তারা আমাকে বলে দিছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এক্সপেন্স। এরপর আসেন পেই, রেকমেন্ডেড তারা বলতেছে, মানে পেই যদি না দিই তাহলে আমার সেভ হবে না এখানে। তাহলে এখন এখানে একটা ঝামেলা। পেই তো একটা হইতেছে www.getaresponse, একটা কি পেপাল, একটা কি গুগল অ্যাডস, একটা হচ্ছে godaddy.com, একটা হচ্ছে ইফ বাই ফোন, একটা হচ্ছে কি আমেরিকান এআই। এখন এতগুলো তো দেওয়ার ভাই কোনো ওয়ে নাই। এখন আমি কি করব, একটা কমন সেট করব, পরবর্তীতে গিয়ে আমি ম্যানুয়ালি এডিট করব। ঠিক আছে? কারণ এটা না হলে আমার রুলটা পড়বে না। তো আমি এখান থেকে ধরেন ওর নামে ক্রিয়েট করে নিলাম বা ঠিক আছে, আমি একটা ক্রিয়েট করে নিই পেই। পেইটাকে সিলেক্ট করে নিলাম। তারপর ট্যাক্স, অবশ্যই প্রত্যেকটা সিমিলার যেহেতু ট্রানজেকশন, ট্যাক্স টাইপ একই হবে। ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আমি আপাতপক্ষে এক্সামটেড দিচ্ছি। আর এই অপশনটা অনেকের অন থাকবে, অবশ্যই অপশনটাকে অফ করে রাখবেন। কারণ এটা হচ্ছে যদি এই অপশনটা অন করা থাকে অটোমেটিক্যালি ক্যাটাগরাইজেশন হয়ে যাবে, রিকনসিলেশনও হয়ে যাবে, এটা করব না। তা আমি অফ রেখে আমি এটাকে সেভ করলাম। এই যে ওয়েল প্লেড, তারা আমাকে বলতেছে খুব ভালো রুল বানাইছি আমি, সেটা তারা বলতেছে। এরপরে আমি চলে আসবো এখানে, একটু রিলোড দিয়ে নিব, দেখি আমি কতটুকু ভালো করতে পারছি। দেখেন আমার রুলটা কি আসে? আসে? আসে নাই। কেন আসে নাই? কারণ যদি আসতো আমার এখানে রুল লেখাটা থাকতো, তাহলে আমার রুলের যে কোনো একটা জায়গায় আমি মিস্টেক করে ফেলছি। এটা কি ব্যাংক ডেসক্রিপশন না, ব্যাংক টেক্সট যেটাকে আমরা বলি। তাহলে আসেন আমরা একটু রুলে যাই। রুলে যে দেখি কি প্রবলেম হয়েছে, আমি এটাকে এডিট করতে যাব। এই যে ডেসক্রিপশন দিয়ে আমি মিলেছি, এটাকে দিতে হবে ব্যাংক টেক্সট। বুঝাতে পারছি? সামান্য একটু জিনিস ইয়ে হলেও কি রুল করবে না। এই যে দেখেন রুল আসছে না? আসছে কি রুল গুলা? এই যে এখন আসেন প্রত্যেকটা আমি একটু চেঞ্জ করে দিব। আমার পেইন নামগুলা চেঞ্জ করতে হবে না? পেইন নাম আপনি এটাকে সিলেক্ট করে ভিতর থেকেও করতে পারেন, অথবা এখান থেকেও করা যায়। এই যে এখান থেকে আমেরিকান এয়ারলাইন্স আমার হয়তো আগে অ্যাড করা ছিল সম্ভবত। হ্যাঁ। তারপরে হইতেছে এই বাই ফোন, যাদের নাই তারা ক্রিয়েট করে নেবেন এখান থেকেই। এই যে প্লাস নিউতে গেলেই পাবেন। এরপরে হচ্ছে godaddy.com, তারপরে হচ্ছে এটা গুগল অ্যাডস, তারপরে ইফ বাই ফোন, এটা হচ্ছে পেপাল। এই যে পেপাল আছে, এটা হচ্ছে পেপাল। গেট রেসপন্স,
ওকে, তো সবগুলো আমার প্রপারলি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সবগুলো যেহেতু আমার দেওয়া কমপ্লিট, এখন আমি কি করব, যেটা যেগুলো আমার প্রপারলি দেওয়া হয়েছে সেগুলোকে আমি সিলেক্ট করে একবারে পোস্টেড করে দিব, যেগুলো আমার রুলের আন্ডারে পড়ে গেছে। পোস্ট ছিল 12টা, হয়ে গেছে 5টা। রুল প্রপারলি দেওয়ার কারণে আমার কি কমপ্লিট, তাই না? এরপর আসেন, এগুলো তো আমরা করতেই পারবো। ওভারড্রাফট ফি, বলেন কি হবে? ব্যাংক চার্জেস। এটা কেন আসছে জানেন? কারণ আমি এই যে আরেকটা রিকনসাইল করা ছিল না, ওই জন্য এটা চলে আসে। আচ্ছা, তারপর ইন্টারন্যাশনাল ট্রানজেকশন ভ্যাটটা দিব, ভ্যাটটা এক্সাম্পটেড। সাপ্লাই দেওয়া এখানে ম্যান্ডেটরি না, আমরা তখন রুলের সময় কি সাপ্লাই ম্যান্ডেটরি ছিল, এখানে সাপ্লাই দেওয়াটা ম্যান্ডেটরি না। যদি থাকে দিবেন, আপনার জন্য ভালো, আর না থাকলে না দিলেও কোনো প্রবলেম নাই। তারপর ইন্টারন্যাশনাল পারচেজ ট্রানজেকশন ফি, এটাও কি আমার ব্যাংক চার্জেস, তাই না? ওকে, তারপরে কেবল ওয়ান, এটা হচ্ছে ডিউজ এন্ড সাবস্ক্রিপশন করব, সাবস্ক্রিপশন আছে এই জন্য এটা এখানে দিয়ে দিলাম। আর আপাতত পক্ষে তাহলে 3টাকে সিলেক্ট করে পোস্ট করে দিই। এখন আসেন, কোনো কারণে আপনার একটা ট্রানজেকশন, অন্য ট্রানজেকশন আপনার এটার মধ্যে চলে আসছে, তখন সেক্ষেত্রে কি করবেন? ডিলিট করার ওয়ে নাই, আপনি এটাকে সিলেক্ট করে এক্সক্লুড করতে পারেন, ঠিক আছে। এক্সক্লুড করলে সেই অপশনটা চলে যাবে হচ্ছে আপনার এক্সক্লুডেড অপশনে, এইখান থেকে আপনাকে ডিলিট করতে হবে। আর এখান থেকে যদি ডিলিট করে ফেলেন, আর ফেরত আনার কোনো সুযোগ নাই। তো আমরা এটাকে আনডু করে নিয়ে আসি, তাহলে পেন্ডিং অপশনে আসবে ডিপোজিট। ডিপোজিট হয়েছে, আমরা এটাকে একটু ওপেন করি, দেখি। এই যে দেখেন, এই যে দেখছেন, এআই আপনাকে সাজেশন দিচ্ছে না? কি সাজেশন দিবে? তার আগে তো আমি সাজেশন দিয়ে তাকে বসে আছি, সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এই জন্য সে আমার দেখা দেখি বলতেছে ফুল ব্যাংক ডেসক্রিপশন পরে, সে বলতেছে এটা কি সেলস অফ প্রোডাক্ট ইনকাম নামে হইতে পারে। তো ওকে ফাইন, তার কথা রাখি এবার, হ্যাঁ। এক্সাম্পল দিয়ে আমি এটাকে পোস্ট করে দিই, যেহেতু কিছু নাই আর লেখা। এবার উইথড্রল ফর ব্রাঞ্চ অ্যান্ড স্টোর, হ্যাঁ। এই যে দেখেন, দেখছেন সাজেশন কিন্তু সে ডান পাশে দিয়ে, অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে দেন নিবেন। আর আমরা এই জিনিসটা বাঙালি বুঝি না, এই যে দেখছেন আমি যে কথা বললাম, তারা কি দিছে আপনাকে? সলিউশন দিছে না সাজেশন দিছে? সাজেশন দিছে। বি কেয়ারফুল অ্যাবাউট ইট, হ্যাঁ। এগুলো খেয়াল রাখতে হবে। আমি এটাকে পোস্ট করে দিলাম, তাহলে আমার সবগুলো কি কমপ্লিট না? এখন সবগুলো কই চলে গেছে? পোস্টেড অপশনে চলে গেছে, এই যে পোস্ট অপশনে। আপনার যদি কোনোটা কোনো কারণে ভুল হয়ে থাকে চার্ট অফ অ্যাকাউন্ট দিতে বা ইয়ে করতে, তখন সেক্ষেত্রে আপনি এটাকে আনডু করে পোস্ট পেন্ডিং অপশনে নিয়ে আসবেন, এডিট করে দেন আবার পোস্টিং করবেন, ঠিক আছে। তো আমার পোস্ট তো কমপ্লিট। তাহলে আমার রিকনসিলেশনের জন্য লাস্ট 6 নাম্বার স্টেপে আমরা এখন যাব। 5টা স্টেপ আমরা দেখে ফেলছি, 6 নাম্বার স্টেপ হচ্ছে আমার রিকনসাইল। এই যে দেখেন, এই বরাবর রিকনসাইল অপশন, ঠিক আছে। তো রিকনসাইল অপশনে চলে যাব, যাওয়ার পরে আপনাকে তারা বলতেছে এইখানে কোন ব্যাংক, ওয়েলস ফার্গো নিউ, তাই না? এই যে দেখেন ওপেনিং ব্যালেন্স কি কোনো কিছু করা যাচ্ছে? লক হয়ে গেছে, এটা কেয়ারফুলি করবেন। আসেন এন্ডিং ব্যালেন্সটা আমরা একটু দেখি। এন্ডিং ব্যালেন্স কত? 1122.41। ওকে, রাইট, 1122.41 দিয়ে দিলাম। এরপর আসেন ডেট, জুন 30 তারিখ না? জুন 30, 2021। সবকিছু ঠিকঠাক আছে, রিকনসাইল। এরপরে দোয়া করতে হবে যাতে জিরো আসে, না আসলে সমস্যা। এই যে আসে নাই, এই যে ডিফারেন্স আসছে, ঠিক আছে। এরকম প্রবলেম সৃষ্টি হবে। এখন তখন সেক্ষেত্রে এডিট অপশনে গিয়ে দেখবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। এখানে জিরো না আসার রিজন হচ্ছে এই যে দেখেন, তারা ঠিক মতো মানে আর কি রিকনসিলেশনে ওই ট্রানজেকশন গুলো আনে নাই, ঠিক আছে। এই প্রবলেম করতে পারেন। আমি তো বলিনি শুরু থেকে, এখানে আপনার তো ওইখানে তো আমাকে দেখাইছে সে কমপ্লিট, তাই না? তো এখানে রিকনসিলেশন রিপোর্টের জন্য সে আমাকে হয়তো কিছু প্রবলেমের সৃষ্টি করতে পারে। আমার রিকনসিলেশন তো কমপ্লিট, ওটা নিয়ে আমার টেনশন না করলেও চলবে আপাতত। ওকে, আমি আবার একটু বের হয়ে যাব, এইখানে সেভ লেটার দিয়ে বের হয়ে যাব, দেখি আসে কিনা।
এই যে এখনো ঝামেলা করতেছে, মানে এই প্যানেলটা সবার জিরো চলে আসবে, ঠিক আছে, সবার জিরো চলে আসবে। আমি এটাকে আরেকবার একটু যাব, ক্লোজড উইদাউট সেভিং। রিকনসিলেশন করার পরে যদি আপনি কোনো এডিট করেন তখন সেটা কিন্তু কি গ্রহণযোগ্য না, বারবার বলে দিচ্ছি। 41, ওকে, আমি এটাকে একটু চেঞ্জ করে দেবো, এডিট ইনফোতে যাই, দেখি ডেটটাকে চেঞ্জ করলে আসে কিনা, আসতেছে না। Okay. এই দেখছেন, এই প্রবলেমটা অনেক সময় হইতে পারে। আমি বলতেছি না এটা কোনো সলিউশন, এটা পুরো একদম রং ওয়েতে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ডেটটা ঠিক নাই। এটা ডেট না ঠিক থাকার কারণ হচ্ছে সফটওয়্যারে কাজ চলতেছে, ঠিক আছে। আপনারা প্রপার ডেট দিবেন, স্টেটমেন্টে যে ডেট আছে, এই যে স্টেটমেন্টে যে ডেট আছে অবশ্যই সেই ডেট দিবেন, ঠিক আছে। যদি না আসে সেই ক্ষেত্রে মানে আর কি একটা শর্টকাট সলিউশন হিসেবে সলিউশনটা ব্যবহার করেন, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু প্রপারলি কিন্তু সে আমাকে নিছে, তাই না, সবগুলা নিয়ে কি জিরো জিরো দিয়ে ডিফারেন্স দিছে। কথা কি বুঝাতে পারছি? এই যে দেখেন, এন্ডিং ব্যালেন্স, তার ক্লিয়ার ব্যালেন্স মানে এই সম্পূর্ণ ব্যালেন্সই ক্লিয়ার হয়ে গেছে, তার বিগিনিং ব্যালেন্স, তার পেমেন্ট কয়টা, তার ডিপোজিট কয়টা, সব কিন্তু আপনার সামনে দেখাচ্ছে। এই যে দেখেন, অনেক সময় এই অপশন গুলা যদি কারো মানে আর কি সিলেক্ট করা না থাকে তখন কিন্তু ডিফারেন্স দেখাইতে পারে। আপনার ট্রানজেকশন গুলো অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। দেখেন সিলেক্ট করলে এখন জিরো চলে যাবে। এই যে ফিনিশ নাও এখন দিব, দেওয়ার পরে আর কোনো ধরনের চেঞ্জ সেটা সমর্থন করবে না, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে রিকনসাইল নাও করি তাও আমার রিকনসিলেশন হয়ে আছে। যেমন ধরেন আমি বের হই, ধরেন ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হইলাম, কোথায় পাবো, চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাই। দেখেন ব্যাংকের লেজার একটা আছে, আছে না, ব্যাংকের লেজারটা আমরা দেখার চেষ্টা করব। এই যে ওয়েলস ফার্গো নিউ, কোথায় গেল, এই যে ওয়েলস ফার্গো নিউ, আমি অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই। দেখেন তারা কিন্তু অলরেডি আমাকে অ্যামাউন্টটা শো করতেছে। তো প্যানেলে সমস্যা হলেও সমস্যা নাই, আমাকে লেজার কি প্রপারলি তারা ঠিক দেখাচ্ছে। তো এই যে এখান থেকেও রিকনসাইল করা যাবে, আপনি এখান থেকেও রিকনসাইল অপশনে চলে যেতে পারবেন ড্রাইভ দিয়ে। 11 22 কত 41 না, আপনারা অবশ্যই স্টেটমেন্টের ডেট দিবেন, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে, না নিলে সেক্ষেত্রে ডিফারেন্ট কেস। আসে নাই, আমি এডিট ইনফোতে যাব, মানে আপডেট ডেট হয়তো তারা চাচ্ছে এই জন্য। এরপরে আমরা দিয়ে দেব ফিনিশ নাও, দেওয়ার পরে কি আমার রিকনসিলেশন কমপ্লিট, ঠিক আছে। এখন রিকনসিলেশন রিপোর্ট কই পাবেন, এই যে দেখেন এখানে একটা তারা হাইপার লিঙ্ক করে রাখছে না, এই যে হাইপার লিঙ্কে যান, এই যে আপনার রিকনসিলেশন রিপোর্ট, এখান থেকে প্রিন্ট আউট করে আপনার রিকনসিলেশন রিপোর্ট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন উপরে থাকে সামারি, বাইরের স্টেটমেন্ট গুলো, আর নিচে থাকে হচ্ছে তাদের প্রত্যেকটা ডিটেলস। কথা বুঝাতে পারছি? এভাবে করে আপনারা রিকনসাইল প্রত্যেকটা মাসের একের পর এক স্টেপ অনুযায়ী করবেন। আপনাদেরকে আমি দিছি হচ্ছে জুন মাস, জুলাই মাস আর অগস্ট মাস। এখন জুন মাসে সিএসবি করে দিছি, এই যে সিএসবি করে দিছি আপনাদের সুবিধার্থে। পরে বলবেন স্যার একটা তো করে দিলেন না আমাদের জন্য, এই জন্য একটা করে দিছি, হ্যাঁ, জুলাই অগস্ট আপনারা করবেন। এরপরে আসেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রসেস, হ্যাঁ, ওকে, তাহলে আসেন এরপরে আমরা দেখবো হইতাছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও দেখেন আপনাদের ক্ষেত্রে দিয়ে দিছি ক্রেডিট কার্ড স্টোন জুলাই অগাস্ট, ঠিক আছে। আমি ধরেন আমি একটা ওপেন করি, ক্রেডিট কার্ডের নরমালি ক্রেডিট কার্ড গুলো হয়, খেয়াল রাখবেন, ক্রেডিট কার্ড গুলো হচ্ছে আপনার এক মাসের মাঝামাঝিতে শুরু হয়ে পরের মাসের মাঝামাঝিতে গিয়ে শেষ হয়, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম কি দেখতে বলছি, স্টেটমেন্ট দেখে ডেট, ওপেনিং ডেট, ক্লোজিং ডেট, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। দেখেন এখানে নাম কি নিউ ব্যালেন্স না, ওই যে দেখছেন একটু আগে সিনোনিম বলছি না, ক্লোজিং, এন্ডিং, নিউ ব্যালেন্স।
এটা। তারপরে দেখেন প্রিভিয়াস ব্যালেন্স দেখছেন কোন পাশে গিয়ে দিয়ে রাখছে। পুরো স্টেটমেন্ট পড়ে খুব ভালোভাবে দেখতে হবে। আর এখানে ডেট কি দেওয়া আছে দেখেন তো, ক্লোজিং ডেট, নেক্সট ক্লোজিং ডেট, এই নেক্সট মানে এরপরে ক্লোজিং ডেট দেওয়া আছে। আচ্ছা নিচে দেখেন এখানে ডেট নাই, আমেরিকান এক্সপ্রেসের ডেট থাকে না, এখানেও ডেট নাই দেখেন। এখানে আবার ট্রানজেকশন, মানে আপনার ট্রানজেকশন দেখে খুঁজে বের করে নিতে হয় যে আপনার কবে ট্রানজেকশন ছিল। ঠিক আছে, দেখেন বিশাল বড় পাতা, কোনো কাজই নেই, নোটিস। ওকে, এই যে দেখছেন। তো আমরা স্টেটমেন্টের ট্রানজেকশন শুরু হয়েছে কবে, আমরা যদি একটু খেয়াল করি, 21 সালের জানুয়ারি, 20 সালের ডিসেম্বর 31 তারিখ, 20 সালের ডিসেম্বর 28 তারিখ, তাই না? তাহলে 20 সালের ডিসেম্বর 28 তারিখ থেকে স্টার্ট হয়েছে। আর ট্রানজেকশন যেহেতু আমার নিচের দিকে নাই, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, ক্রেডিট কার্ড নামে অ্যাড করব। আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ কি হবে, ক্রেডিট কার্ড না? ডিটেল টাইপ কি ক্রেডিট কার্ড। ওপেনিং ব্যালেন্স কত, 30,345.10। আর এটার ওপেনিং ডেট হচ্ছে ডিসেম্বর 28 বা 25 দিলাম, সমস্যা নাই। 2020, হ্যাঁ 28 ছিল, 25 দিলাম, কোনো সমস্যা নেই। 25 তারিখ থেকে কাউন্টেড হবে। যদি কোনো কিছু থাকে, আমি তো পেলাম না, যদি পাওয়া যায় স্টেটমেন্টে সেভাবে। আর কিভাবে ফাইল থেকে সিএসভি করতে একটু আগে দেখাই দিছে না, হ্যাঁ, এক্সেল থেকে। তো এটা থেকে আমি এটাকে ডাউনলোড করলাম। জি, হ্যাঁ, আপনি লেটে আসেন হয়তো বা এই জন্য দেখতে পান নাই। তো এই ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি। ফাইলটা ডাউনলোড করার পর অবশ্যই দেখেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমি একটা কলাম ব্যবহার করছি, আপনারা চাইলে দুইটা কলাম ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি এখন ক্রেডিট কার্ডের এটাকে চেক করব কিভাবে। ধরেন আমি ওপেনিং ডেটটা দিব, মাইনাস, মাইনাস হবে না বলেন তো ভাই, ক্রেডিট কার্ডটা কি আমার লায়াবিলিটি না, তাহলে ওপেনিং ব্যালেন্সটা কি মাইনাস হওয়ার কথা না। দেখেন 30,345.10। ওকে, আমি তাহলে নিচে একটু সাম দিব, এস কিউ এম, ফার্স্ট ব্র্যাকেটে দিব, দিয়ে কমা দিয়ে, ওকে, তারপরে এন্টার দিব, 31 আর 83, দেখেন তো মিলছে না, বুঝাতে পারছি। তার মানে আমি কি করছি, আগেই রিভার্স করে নিয়ে আসছি। কথা বুঝাতে পারছি, আমি যে স্টেটমেন্ট গুলো ছিল, আমি স্টেটমেন্ট গুলো পড়ে আমি নিজেই কি করছি, রিভার্স করে নিয়ে আসছি। কথা বুঝাতে পারছি, যদি না নিয়ে আসতাম তাহলে আমার কি প্রয়োজন পড়তো। তাহলে আমি এটাকে ডিলিট করে দিব। এরপর আসি ব্যাংক ট্রানজেকশনে চলে আসবো। আসার পরে লিংক অ্যাকাউন্ট নাই, তাহলে পাশে ড্রপ ডাউন মেনু থেকে আপলোড ফ্রম ফাইল চলে যাব, এখান থেকে আপলোড করব ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, কন্টিনিউ। আমেরিকান এক্সপ্রেস ছিল না, হ্যাঁ ক্রেডিট কার্ড, এই যেটা এক কলাম ব্যবহার করছি, আপনার চাইলে দুই কলামও করতে পারতেন, মান ডেট ইয়ার। কিন্তু আরেকটা জিনিস প্রবলেম হবে, এই জিনিসটা এখন না শিখলে, আপনার জিরোতে কিন্তু দুই কলাম করা যায় না, এক কলামে করতে হবে। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটা এখন থেকে করেন। সবকিছু ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করে কন্টিনিউ দেবো, ইয়েস, ইম্পোর্ট কমপ্লিট। এখন আপনার ট্রানজেকশন নাই ভাই, আসবে না, এই যে আগে এটাকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করলে দেখেন চলে আসছে, তাই না? এখন আমরা কি করব ভাই? রোল বানাবো, তাই না? আমাদের কাজ কি? রোল বানাবো। দেখি তো কোনো কিছু আছে কিনা। এই যে আপওয়ার্ক আছে, তাই না? আপওয়ার্ক কয়টা আছে? আর আপওয়ার্ক আছে। তাহলে আপওয়ার্ক সবগুলাই কি কি টাইপের ট্রানজেকশন? মানি ইন না মানি আউট? দেখতে পাবেন কোথায়? এখানেও দেখতে পাবেন। এই যে আপওয়ার্ক, এই যে দেখছেন, স্পেন্ড মানি ট্রানজেকশন, তাই না? আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক আপ। ঠিক আছে? আপওয়ার্কে যেগুলো হয় ম্যাক্সিমামই মানে আর কি প্রফেশনাল ফি, লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি নামে। তো রুলে চলে যাব, দিলাম হচ্ছে রুল নাম্বার 2, মানি আউট, ব্যাংক অ্যাকাউন্ট, আমেরিকান এক্সপ্রেস। তারপরে হচ্ছে এটা থাকবে হইতেছে এনি দিয়ে দিবেন, এটা সবসময় এনি থাকো। আর কি দিব বলেন? ডেসক্রিপশন, ব্যাংক টেক্সট কন্টেন্টস এ দিবেন, একদম হুবহু লেখাটা যেভাবে আছে ওইভাবে কপি করে নিয়ে আসবেন, এনে এখানে পেস্ট করবেন। আচ্ছা, ক্যাটাগরি এটা হইতেছে আপনার প্রফেশনাল ফি, আপনার দিলেই পাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে দিলেও আপনার পেয়ে যাবেন লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি। পে কি আপওয়ার্ক, তাই না? আপওয়ার্ক নামে আছে, দেখে তো। আপওয়ার্ক নাই, তাহলে আপওয়ার্ক নামে একটা ক্রিয়েট করে ফেলি। আপওয়ার্ক দিয়ে ক্রিয়েট করে ফেললাম। ট্যাক্স নোভেট, এটা অপশন অফ থাকবে, সেভ করে দিব। ওকে, আমি একটু ব্যাংক ট্রানজাকশনে চলে যাই। দেখেন তো পড়ে গেছে না রুলের মধ্যে? যেগুলো পড়ছে সেগুলোকে জাস্ট সিলেক্ট করে পোস্টেড করে দিই। পোস্ট। আচ্ছা, তাহলে এবার আসেন বাকিগুলা। বাকিগুলা আর কোনো নাম কি সেম আছে দেখেন তো। এটা কি ক্রেডিট কার্ড পেমেন্ট না? এটা কি ক্রেডিট কার্ড পেমেন্ট তো, তাই তো? ক্রেডিট কার্ড পেমেন্ট, আমি তাহলে ক্রেডিট কার্ড পেমেন্টে চলে যাই। ওকে, অটোতে এটাকে ওপেন করি। এই যে দেখেন, টাইপ এখানে কি তিনটা টাইপ না? ক্রেডিট কার্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ড পেমেন্ট, তাই না? আমরা ক্রেডিট কার্ড পেমেন্ট দিয়ে কোন অ্যাকাউন্ট থেকে দিব সেই অ্যাকাউন্টের নামটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু পেমেন্ট হচ্ছে। দিলাম ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করে দিলাম। তারপর আরেকটা আছে অটোপে, এটা টাইপ হবে ক্রেডিট কার্ড পেমেন্ট, সরি ক্রেডিট কার্ড পেমেন্ট। হ্যাঁ, আর এটা কোন অ্যাকাউন্ট থেকে যাবে সেই অ্যাকাউন্টের নামটা সিলেক্ট করে দিয়ে আমি পোস্ট করে দিব। ওকে, এরপরে আর কি থাকে আমি যদি একটু দেখি। গুগল, হ্যাঁ অ্যাডভার্টাইজিং ও সফটওয়্যার সাবস্ক্রিপশন, তাই না? ওকে, বাকিগুলো আমি এখান থেকে করে করে দিতে পারবো। টি মোবাইল, টি মোবাইলে এখানে বলছে ইউটিলিটিস না, টেলিফোন, হ্যাঁ টেলিফোন দেওয়া যায়, টেলিফোন যেহেতু আছে ভ্যাটটাকে এক্সামটেড দিয়ে পোস্ট করে দেবো। তারপরে অ্যাপেল, অ্যাপেল ডট কম বিল ইন্টারনেট চার্জ, তাই না? ডিউজ এন্ড সাবস্ক্রিপশন দেওয়া যায়, এই যে সাবস্ক্রিপশন নামে অলরেডি আছেই, সে পরে অটোমেটিক কিছু রিড করে নিছে। হ্যাঁ, তারপর অবশ্যই আমাদের এটা দায়িত্ব, আমরা চেক করে দিব। তারপর হইতেছে গেইকো অটো ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স নামে আছে চার্ট অফ অ্যাকাউন্ট, ভ্যাটটা হবে কি নো ভ্যাট দিয়ে এটাকে পোস্ট করে দিব। তারপরে স্পেকট্রাম গার্ডেন ইউটিলিটি বিল, তাই না? ইউটিলিটি, আচ্ছা ইউটিলিটি নাই, তাহলে আমি কেবল যেহেতু ডিউজ এন্ড সাবস্ক্রিপশন দিতে পারি। অবশ্যই বারবার বলে দিচ্ছি, ক্লায়েন্টের সাথে কথা না বলে কোনো ধরনের কাজ ফিনিশিং দেওয়া যাবে না। করে ফেলবেন, রিকনসিলিয়েশন করে ফেলবেন, কিন্তু তারপরে যাতে আপনার ইয়েটা না আসে, কেমন? যাতে ক্লায়েন্ট যাতে বলতে না পারে, আপনাকে যাতে ব্যাড রিভিউ না দেয়। বুঝতে পারছি? কাজ করবেন, করে তার কাছ থেকে
ওই ফাইলটা পাঠায় তাকে বলবেন যে হ্যাঁ এগুলা কি ঠিক আছে কিনা সেটা আপনি আমাকে একটু জানান। যদি সবকিছু ঠিক থাকে দেন গিয়ে সাবমিট অপশনে যাবেন, এর আগে যাওয়া যাবে না। অ্যাডভার্টাইজিং, সফটওয়্যার সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন ভ্যাট হচ্ছে নো ভ্যাট দিয়ে পোস্ট করে দিন। ওকে, তাহলে আমাদের পোস্ট কমপ্লিট। তো আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের রিকনসাইল অপশন। এখানে আমরা দিব হচ্ছে কি ছিল, আমেরিকান এক্সপ্রেস না, ক্রেডিট কার্ড। এন্ডিং ব্যালেন্সটা, এন্ডিং ব্যালেন্স মানে কি নিউ ব্যালেন্সটা না? এবার এটার এন্ডিং ডেট আমার ফাইলে দেখলে হচ্ছে জানুয়ারি 25 তারিখ 2021। স্টার্ট রিকনসাইলিং। এই যে দেখছেন আমি তো তখন ডেটে সমস্যা করছিলাম, এখন কি করছে করে নাই। অবশ্যই এগুলো দেখবেন, এখানে জিরো ফিনিশ নাও দেওয়ার আগে বারবার খেয়াল করবেন। যদি মনে করেন যে না আপনার এখানে কোনো ঝামেলা হয়েছে, এই যে ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হয়ে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা ফিনিশ নাও দিয়ে দিব। আমার অ্যাকাউন্টের রিকনসিলেশন কমপ্লিট। ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। ক্লায়েন্টের সাথে কথা বলে ওই গেটগুলো নিয়েছে, আমি এই এগুলো দিতে চাচ্ছি। জি, ক্যাটাগরাইজেশনের জন্য বাকি কাজটা করবেন। যে ফাইলটা আপনি রেডি করছেন সেই ফাইলটা তাকে দিয়ে দিবেন। এই যে এডিট, কপি, ডিসেবল, ডিলিট সবই করা যাবে। হুম। এরপর আসেন পেপাল। আমাদের পরে যে টপিকটা পেপাল নিয়ে আমরা আলোচনা করব। এই যে পেপাল, পেপাল নিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনাটা থাকবে। তো পেপাল বলতে আমরা কি বুঝি, আপনার ক্লায়েন্টের যদি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে বিজনেস থাকে, কি ডিফারেন্ট কারেন্সিতে কি থাকে, বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনার কি এরকম ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হয়। তো আমাদের মাল্টি কারেন্সি নিয়ে আমরা ক্লাস করে আসছি প্রত্যেকেই, তাই না? তো আমার কারেন্সি তাহলে হয় কয়টা তখন, দুইটা, একটা হোম কারেন্সি একটা হচ্ছে ফরেন কারেন্সি। তো আমাদের কাজটা কোন কারেন্সি নিয়ে, হোম না ফরেন? হোম কারেন্সি। তো রিকনসাইল করব কি, হোম কারেন্সি না ফরেন কারেন্সি? হোম কারেন্সি করব, রাইট। কারণ ফরেন কারেন্সি করা যে কথা না করা একই কথা। আগে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এক্সেলে সবাই। ফাইলটা আমি ওপেন করব। এনেবল এডিটিং। ওকে, তাহলে সবার আগে কারেন্সিটাকে ফিল্টার করে নিই। ফিল্টার করার আগে এখানে একটু আপনাদের সাথে কনভারসেশন করব। এখানে গ্রোস অ্যামাউন্ট আছে হচ্ছে 14.99, ফি হচ্ছে 99, নেট অ্যামাউন্ট কত, 14, ব্যালেন্স যদি আমি চেক করি 14.99। এখন আমার প্রশ্ন হচ্ছে ওপেনিং ব্যালেন্স ছিল কত? আমার ওপেনিং ব্যালেন্স ছিল কত? আমার গ্রোস অ্যামাউন্ট 14.99, ফি হচ্ছে 99, নেট অ্যামাউন্ট 14, আর ব্যালেন্স ছিল হচ্ছে 14.99। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স ছিল কত? হ্যাঁ, আর ট্রাই করেন। গ্রোস অ্যামাউন্ট ছিল 14.99, ফি ছিল 99 পয়সা, তারপরে নেট অ্যামাউন্ট ছিল 14 শুধু 14, আর আমার ব্যালেন্স আছে 14.99। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল আমি সেটা জানতে চাইছি। দেখেন,
আর বাকিরা পিছন থেকে একজন পেলাম 14, একজন পেলাম 99, একজন পেলাম 0, আর ওকে -0.99 ওকে -0.99। এরপরে সব আপনাদের চোখের সামনে ভিজিবল আছে, দেখে শুধু বলবেন। চেঞ্জ করা যাবে না ভাই, স্টে ইওর অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন। পিছনে বলেন। পেপালের স্টেটমেন্ট দেখে ততক্ষণে আপনারা চিন্তা করেন, আমি ততক্ষণে সবাইকে পেপালের স্টেটমেন্ট দেখে নিয়ে এসে আছে কিনা আমার কাছে। এই যে পেপালের স্টেটমেন্ট হয় এরকম, আরো বড় হয়, মানে আমি কিছু ওই যে কলাম গুলাকে শর্ট করে নিয়ে তারপরে প্রিন্ট আউট করছি। এই যে কলাম গুলাকে শর্টেজ করে প্রিন্ট আউট করে নিয়েছি। ওকে বলেন, কত হবে? 14। ভাই ওপেনিং ব্যালেন্স 0, ওপেনিং ব্যালেন্স 0। একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আপনাকে বিকাশে কেউ টাকা পাঠাইছে 2000 টাকা, তাহলে নেট অ্যামাউন্ট কত? 2000 না? এন্ড বিকাশের খরচ কত? 2000-এ 40 না? 1020 টাকা হলে তাহলে গ্রোস অ্যামাউন্ট হইতে 2040, ফি কত? 40, নেট অ্যামাউন্ট কত? 2000, তাই না? ব্যালেন্সও যদি ওই 2000-ই থাকে তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স 0। যদি টাকা থাকতো আগে তাহলে তো আপনার অ্যামাউন্ট তো বাড়তো, তাই না? ওই অ্যামাউন্টই তো শো করতেছে। এর জন্য সবই তো মাইনাস। তাহলে কারেন্সি আগে আমরা একটু ফিল্টার করে নিই। কারেন্সিটাকে ফিল্টার করব কি? ইউএসডি, তাই না? ইউএসডি দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন ছোট হয়ে আসছে না? এরপরে আমরা এই ফাইলটাকে কপি করে নিয়ে যাব। হ্যাঁ, ছোট করে আসার পর আমি যদি এখানে কাজ করতে যাই তাহলে কি হবে জানেন? এই সম্পূর্ণ ফাইলের মধ্যে আবার সেই ক্যাডের ইনফরমেশন চলে আসবে। তো এই জন্য চেষ্টা করব যে একটা ফাইল নতুন করে নিব, নিউ, গিয়ে সেখান থেকে এক্সেল। তাহলে ওপেনিং ব্যালেন্স কত দিবেন? 0, তাই না? ওকে, এই যে দেখেন এখানে পেস্ট করলাম। এবার আমি ফাইল ডিলিট করলেও আমার কি কোনো প্রবলেম নাই। এখন আমার আপলোড করার জন্য কি কি জিনিস লাগে বলেন তো? ডেট, ডেসক্রিপশন, আর কি? অ্যামাউন্টের কলাম কয়টা লাগে? দুইটাও লাগে? একটা লাগে, রাইট। তো আমাদের টাইমের প্রয়োজন আছে? টাইম জোনের প্রয়োজন আছে? নাই, ডিলিট করে দেব। নেম থাকুক। তারপরে স্ট্যাটাসের প্রয়োজন আছে? কারেন্সি কোনো প্রয়োজন নাই। আমরা গ্রোস অ্যামাউন্টের প্রয়োজন আছে বলেন তো? নেট অ্যামাউন্ট যদি নিয়ে আসি তাহলে ফি আনলেই তো হচ্ছে, আমার তো গ্রোস অ্যামাউন্টের প্রয়োজন নাই, তাহলে গ্রোস অ্যামাউন্টে ডিলিট। এরপর আসেন, কই গেল ফাইল? ওকে, নেট অ্যামাউন্টের পরে হচ্ছে ট্রানজেকশন আইডি, শিপিং অ্যাড্রেস থেকে শুরু করে অ্যাড্রেস, আইটেম, এগুলোর প্রয়োজন নাই। তারপরে আইটেম টাইটেল দরকার আছে, আইটেম আইডি, মানে যে যে কলাম আমার প্রয়োজন নাই সেই সেই কলামগুলোকে রেফারেন্স, লেভেল রেফারেন্স। ব্যালেন্সের কলামও তো প্রয়োজন নাই, তাই না? প্রয়োজন আছে কি ব্যালেন্সের কলাম? লাগবে না, রাইট। এইবার দেখেন আমার কি ফাইলটা ছোট হয়ে আসছে না? এখন আমি চাচ্ছি এই নেমের কলাম, টাইপের কলাম, ট্রানজেকশন আইডির কলাম এবং আইটেম টাইটেল, এই 4টা কলামকে আমি এক কলামে নিয়ে আসবো। এক্সেলের এরকম ফর্মুলা কারো মনে আছে?
আমি প্রথমে ইনসার্ট করে নিই বাম পাশে, নাম দিব হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, বলেন, এরকম কারো কোনো ফর্মুলা মনে আছে? একটু হেল্প করতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল টু, বাকিটা বলো। ঠিক আছে, ইকুয়াল টু বলে দিলাম, ইকুয়াল টু হবে। তারপর কি হবে? কনক্যাটানেট, নাম শুনছেন? তাহলে কেউ বললেন না যে? হ্যাঁ, সবাই এক্সেল এক্সপার্ট, কিন্তু চান না স্যাররা যাতে জানো নাকি, সেজন্য। তাহলে প্রথমে নেমের কলাম, তারপরে একটা কমা চিহ্ন দিব, স্পেস দিয়ে দুইটা সেমিক্লোন, তারপরে আবার স্পেস দিব। সেমিক্লোন দেওয়ার অর্থ হচ্ছে যাতে লেখার মধ্যে গ্যাপ থাকে। তারপর পরে কলাম দিলাম, এরপর আবার কমা দিয়ে দুইটা সেমিক্লোন দিয়ে তারপরে লাস্টের কলাম। ঠিক আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করবো। দেখেন তো লেখার মাঝে গ্যাপ আছে না? মেল চিট হালকা একটু গ্যাপ দিয়ে প্রি অ্যাপ্রুভ বিল পেমেন্ট, ইউজার পেমেন্ট, আর এটা তো নাই। এখন এটাকে সুন্দর করে জাস্ট সেম ফর্মুলা অ্যাপ্লাই। দেখছেন সবগুলো প্রপারলি অ্যাপ্লাই হয়েছে না? এখন যদি আমি এগুলো ডিলিট করে দিই তাহলে কি আমার রুল থাকবে? হ্যাঁ, আমি কোনো কিছুই করবো না, একবার কপি করে সেম জায়গায় পেস্ট ভ্যালু দিয়ে দিব, শেষ। এবার আমি যদি ডিলিট করি কোনো প্রবলেম নাই, শেষ। এবার আসেন ফি, টাকার কলম তো লাগবে একটা, এটাকে দিব হইতেছে অ্যামাউন্ট। ওকে, এবার ফি গুলাকে এক কলমে নিয়ে আসবো, সবগুলোকে কেটে একদম বরাবর নিচে নিয়ে আসলাম। তারপরে হইতেছে ডেট গুলাকে প্রপারলি কপি করে নিচে পেস্ট করে নিলাম, আর এটাকে ডিলিট করে দিব। আর এগুলো ফি গুলোর নাম কি হবে? পেপাল ফি, তাই না? পেপাল ফি, সুন্দর করে টেনে দেন, চলে আসছে। এরপরে যেগুলো জিরো আছে সেগুলো কি কোনো কাজের? কোনো কাজের নাই তো আমার, না? তো আমি এগুলাকে ডিলিট করে দিব দেখে দেখে। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখছেন কত বড় ফাইল থেকে আমার কতটুকু ফাইলে চলে আসছে? হ্যাঁ, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এই যে আমার ফাইলটা রেডি। ওকে, তো ওপেনিং ব্যালেন্স তো জিরো আমরা বুঝে গেছি। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম কাজ কি? পেপালের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করা, ক্যাশ অন হ্যান্ড, তাই না? তারপরে কি তার ওপেনিং ব্যালেন্স কি দিবেন? জিরো। আর সবগুলো ফাইল আপলোড করে ক্যাটাগরাইজেশন করবেন, করার পরে দেখেন তার ক্লোজিং ব্যালেন্স কত আছে। ব্যালেন্স কোথায়? এই যে ক্লোজিং ব্যালেন্স, এই কলাম, ক্লোজিং ব্যালেন্সও জিরো। তাহলে ওপেনিং ব্যালেন্সও জিরো, ক্লোজিং ব্যালেন্সও জিরো। ঠিক আছে, তো এটা সেম প্রসেসে করে ফেলবেন আপনারা সবাই। এরপর আসেন হাউ টু অ্যাক্সেস ফ্রম ইউর ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন। এই যে যে অ্যালার্গেন 67, এই কি একটা ক্লায়েন্ট না? এটা কি ক্লায়েন্ট অ্যাকাউন্ট না? সে আপনাকে অ্যাক্সেস কিভাবে দিবে? মনে আছে আপনাদের তৃতীয় ক্লাসে যে ভবিষ্যৎবাণী করছিলাম? হ্যাঁ, সে ভবিষ্যৎবাণীর জন্য কি কেন করছিলাম? একটা অ্যাকাউন্ট ওপেন করাইছিলাম, তাই না? অ্যাকাউন্ট এন্ড ভার্সন। এই যে ধরেন ক্লায়েন্ট, সে যাবে নেভিগেশন প্যানেলে, যাওয়ার পরে মাই অ্যাকাউন্টেন্ট অপশনে সে চলে যাবে। এই যে দেখছেন অ্যাকাউন্টেন্ট ইমেল পাইছেন? আপনাদের যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করাই দিছি, ওই ইমেলটা ক্লায়েন্টকে দিলে সে এখান থেকে ইমেলটা বসে জাস্ট ইনভাইট পাঠালে আপনার ইমেলে ইনভিটেশন চলে যাবে। তখনই গিয়ে আপনি কি করতে পারবেন? অ্যাক্সেস নিতে পারবেন। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, এইখানে অ্যাকাউন্টেন্ট ইমেল মানে আপনাদের তো এখন একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে, তাই না? সেই ইমেলটা ক্লায়েন্টকে দিলে সে নিয়ে এইখানে বসানোর পরে আপনার ইনভাইট পাঠাইলে আপনার ইমেলে একটা ইনভিটেশন যাবে,
মানে আপনি ওই অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারবেন। বুঝাতে পারছি? এটারও ভিডিও আমি দিয়ে দিব আপনাদের, করা আছে। এরপর আসেন টিম মেম্বার কিভাবে অ্যাড করা যায়। টিম মেম্বারটা আমরা দেখব, এই দুইটা ভিডিও আমি দিয়ে দিব আপনাদের। হাউ টু অ্যাড টিম মেম্বার ইন দ্য কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট ভার্সন। আপনারা যেটা ক্রিয়েট করছেন সেটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ফার্ম, ঠিক আছে? এখন একটা অ্যাকাউন্টিং ফার্মে অনেক কয়জন টিম মেম্বার থাকতে পারে। ধরেন সেই ফার্মের এগেনিস্টে যদি অনেক কাজ নিয়ে আসেন, তখন সেই টিম মেম্বারদের মধ্যে আপনি ভাগ করে কাজ করে নিতে পারেন। সেটা কিভাবে করা যায় সেটাও আমি দেখাচ্ছি। তো আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সনে চলে যাব। হ্যাঁ, সাদা নেভিগেশন প্যানেল। এখন আর এই নেভিগেশন নাই। এই যে অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে এই যে টিম অপশনে চলে যাবেন। টিমে যাওয়ার পরে সেখান থেকে দেখবেন আপনার টিম মেম্বাররা কারা কি আছে। এই যে দেখেন আমার নাম দেখাইতেছে, আমার ইমেল, আমার রোল, ঠিক আছে? এখান থেকে এডিট করা যায়, ইউজার ভেরিফাই করা যায়, সবই করা যায়। এখন এখান থেকে অ্যাড ইউজার অপশনে যাবেন। অ্যাড ইউজার অপশনে গিয়ে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর যাকে অ্যাড করাতে যাচ্ছেন অবশ্যই তার কি অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে, ম্যান্ডেটরি, ঠিক আছে? তার ইমেল অ্যাড্রেসটা। এবার তাকে কি কি রোল অ্যাসাইন করবেন আপনার প্রতিষ্ঠানে। এই যে রোল স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দেওয়া মানে কি, সে পুরো অ্যাকাউন্টের সব অ্যাক্সেস পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস মানে সে শুধুমাত্র কিছু পাবে। এই যে স্ট্যান্ডার্ড লিমিট শুধু কাস্টমারের জন্য, শুধু সাপ্লায়ারের জন্য, তারপর কাস্টমার এন্ড সাপ্লায়ারের জন্য দিতে পারেন। পেরোল ব্যতীত অল অ্যাক্সেস দিতে পারেন, কোম্পানি অ্যাডমিন তাকে বানাইতে পারেন। ঠিক একইভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ইনভাইট পাঠানো মাত্রই যাকে ইনভাইট পাঠাবেন তার ইমেইলে চলে যাবে। মানে সব ধরনের অ্যাক্সেস গুলা আপনার ইমেইলে আসবে, ঠিক আছে? অ্যাক্সেস গুলা কি আপনার ইমেইলে চলে যাবে। এরপরে আপনি ইমেল থেকে গিয়ে সেই অনুযায়ী আপনার টিম মেম্বারকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? চাইলে এখান থেকেও আপনি তাকে ডিলিট করে দিতে পারবেন, তখন ডিলিট করার অপশন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যখন টিম মেম্বার হিসেবে কাজ করবেন তখন সেই ক্ষেত্রে আপনার কি থাকবে, অ্যাক্সেস থাকবে আপনার ক্লায়েন্টের, সরি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে। এখন আপনি টিম মেম্বার হিসেবে যখন কাজ করবেন তখন যদি টিম মেম্বার, যে অ্যাডমিন, প্রাইমারি অ্যাডমিন, সে যদি আপনাকে ইনভয়েসের জন্য শুধু দেয় তাহলে আপনি ইনভয়েস প্যানেলটা করতে পারবেন। যদি এক্সপেন্সের জন্য দেয় এক্সপেন্সের প্যানেল করতে পারবেন, ঠিক আছে? তারপরে যদি আপনাকে শুধুমাত্র কি বলবো যে কয়েকটা অপশন সে ব্যবহার করার জন্য দেয় সেভাবে কাজ করতে হবে। সাপ্লায়ার এড করার জন্য যদি করে সেটার জন্য করেন, হ্যাঁ, কাস্টমার এর জন্য প্রোডাক্ট হিসেবে সেটা রোল আপনাকে সে অ্যাসাইন ডিফারেন্ট করবে, ডিফারেন্ট প্রোডাক্ট। হ্যাঁ, সম্পূর্ণটা তো আর দিবে না, ঠিক আছে? তো এইভাবে করে রোল অ্যাসাইন করবো। না, আপনার এটা, এই যে দেখেন এটা কি, এটা আমার ফার্ম না? ধরেন আমি যদি এখানে চলে যাই, ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখতে পাবেন এই যে কনসালটেন্ট, এটা কি আমার ফার্ম না? এখন ধরেন আপনাকে আমি আমার এই ফার্মের এগেইনস্টে আমি একজন টিম মেম্বার হিসেবে রাখতে চাই, মানে এমপ্লয়, জাস্ট লাইক অ্যাজ কি এমপ্লয়, ঠিক আছে? এমপ্লয় হিসেবে রাখার জন্য আপনারও অবশ্যই একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে। থাকার পরে আমি আপনাকে রোল অ্যাসাইন করে দিলাম যে আপনি শুধু কাস্টমারদেরকে দেখবেন। ওই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস ফর কাস্টমার, আপনাকে ওই অ্যাক্সেস দিলাম, আপনি শুধু কাস্টমার প্যানেলে কাজ করতে পারবেন, আর কোনো প্যানেল কাজ করতে পারবেন না। তবে অবশ্যই সেক্ষেত্রে শর্ত থাকতে হবে যে আপনার এই অ্যাকাউন্টেই সে কাজটা আসতে হবে। অন্য অ্যাকাউন্টে কাজ আসলো, আপনি টিম থাকলেও আপনি কাজ করাইতে পারবেন না। বুঝতে পারছি? এই অ্যাকাউন্টে কাজটা আনতে হবে। মানে ক্লায়েন্টকে দিতে হবে কি এই ইমেলটা দিতে হবে। একটু আগে যেটা দেখালাম, ক্লায়েন্টকে এই ইমেলটা দিলে এই ইমেলের এগেইনস্টে যখন কাজ আসবে তখন সেটাকে দিয়ে আপনি করাইতে পারবেন। এই ছাড়া পসিবল না, মানে পার্সোনাল অ্যাকাউন্টে পসিবল না।